পিঠে খাওয়ার জন্য তো আর আগ্নেয়াস্ত্র কেউ রাখে না। এই গভর্নমেন্ট চায় নাই যে সেন্ট্রাল ফোর্স আসুক। নির্বাচন করানো হিংসার লাইসেন্স নয়। ব্যানার্জি যে ওখানে গিয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে রিভলভারগুলো, কার্তুজগুলো। সেটা তাহলে এই ইলেকশনও ব্যবহার হতে পারত। কোনো কোনো মহিলা দেখছি, আমি বলছি যে ওর হাতে ওর বন্দুক আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী এদেরকে সবাইকে বলেছে বালু হচ্ছে সবচেয়ে ভালো ছেলে, ভালো, এবং কিছু করে নাই। এই কেষ্ট ও কী করেছে? সোনার টুকরো ছেলে বলা যাবে না, সোনার টুকরো ভাই। এরা হচ্ছে রিয়াল মাফিয়া। ইলেকশন কমিশনের উপরে আমার কিন্তু আমি সন্তুষ্ট না। এই জিনিসটা একটু এখনও ভারতবর্ষে আমার মনে হয় অনেক স্কোপ আছে ইলেকশন কমিশনকে আরও সক্রিয় করতে। এই যে যে ঘটনা ঘটে গেল তার দায় কে নেবে? প্রধান দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশন এবং মুখ্যমন্ত্রীর। আমরা বাংলাতে কেউ সুরক্ষিত নই। আপনার কি অধিকার আছে মুখ্যমন্ত্রী থাকার? পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই, রুলার্স ল আছে। বাংলার মাটিতে কি এই প্রথম এনএসজি? আমরা গতকাল দেখলাম গোটা দিন ভোর সিবিআই এর তল্লাশি এবং তারপরে এনএসজি ঢুকলো সন্দেশখালীর মাটিতে এবং রীতিমতন তারা তাদের যারা মেশিনারিজ রোবট নামিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন প্রাক্তন সিবিআই কর্তা ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। নমস্কার আপনাকে ক্লাউড নেটওয়ার্কে। যে প্রসঙ্গে যাব, দিনভর ধরে যে চিত্র আমরা দেখলাম, এই এনএসজি বাংলার মাটিতেই প্রথম পুরো কমান্ডো নামিয়ে তারা প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো এবং যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র আছে, প্রচুর কার্তুজ এবং অনেক কিছু সেখান থেকে পাওয়া গেছে। কি বলবেন বিদেশি আগ্নেয়াস্ত্র বাংলার বুকে কিভাবে দেখছেন? না, প্রথমটা হচ্ছে কথাটা বলতে হবে যে এই হিংসা, আগ্নেয়াস্ত্র তো আর মানে পিঠে খাওয়ার জন্য তো আর আগ্নেয়াস্ত্র কেউ রাখে না। তাহলে আগ্নেয়াস্ত্রটা ব্যবহৃত হবে যে কোনো হিংসার ব্যাপারই, সে ডাকাতি হোক বা ইলেকশনের সময় হোক বা টেরোরিস্ট কাজে হোক, হিংসার জন্যই তো এটা হয়েছে। বাংলা এই 10-12 বছর ধরে আস্তে আস্তে একটা হিংসা রাজ্য তৈরি হয়েছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় ইলেকশনের সময় এত বড় রক্তক্ষয় কোথাও হয় না। 2018 সালে সেখানেও 50-60 জন মারা গেছে পঞ্চায়েত ইলেকশনে। তারপরে সেখান থেকে শুরু হলো। এবার আমি যদি তারপরে আবার 2021 সালে যে আমরা পোস্ট পোল ভায়োলেন্সে যে বড় আবারও হাইকোর্টের অর্ডারে ইত্যাদি ইত্যাদি, সেখানেও 50-60 জন মানুষ মারা গিয়েছে। তারপরে আবার 2023 সালে ইলেকশন, সেখানেও 50-60 জন মতো মারা গিয়েছে। এই 50-50 যদিও আমি হিসাব করে দিই, 50-50 ধরেও যদি 3 দিয়ে গুণ দেই, তাহলে এতগুলো মানুষ মারা গেছে। তো এইটার ফলে কি হয়েছে এবং সম্পূর্ণ একটা মানে এতখানি যদি হয় হিংসা হয়, সেই জন্য এবারে যখন পঞ্চায়েত ইলেকশন হয় তখন এই গভর্নমেন্ট চায় নাই যে সেন্ট্রাল ফোর্স আসুক, তারা অপোজ করেছে। আর অপোজিশনেরা এবং কোর্ট বলছে যে না, সেন্ট্রাল ফোর্সের দরকার আছে। তারপরে কি করেছে এই গভর্নমেন্ট, তখন তারা গিয়েছে গভর্নমেন্ট এবং এদের যে পঞ্চায়েতের যে কমিশন মানে ইলেকশন কমিশন, তারা গিয়েছে সুপ্রিম কোর্টে যে আমাদের সেন্ট্রাল ফোর্স দরকার নেই। তখন ওই সেন্ট্রাল মানে চিফ জাস্টিস মানে সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট এই সরকারের আবেদন খারিজ মানে অ্যাকসেপ্ট করে নাই, বরং বলছে না, সেন্ট্রাল ফোর্স দিয়েই করতে হবে। কেননা ইতিহাস দেখা যাচ্ছে কি, এমনকি এই রামনবমীর ব্যাপারেও সেখানেও হয়েছিল এবং উত্তরবঙ্গেও সেটা হয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ওখানে এইরকম ধরনের হিংসা হচ্ছে, মানুষ খুন হচ্ছে, তোমাদেরকে মানে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করতে হবে। তখন একটা কথা বলেছিল যে কন্ডাক্ট অফ পোলস ক্যানট বি লাইসেন্স টু ভায়োলেন্স। বাংলা করলে দাঁড়ায় নির্বাচন করানো হিংসার
লাইসেন্স নয়, এ তো মানে লাস্ট ওয়ার্ড বলা যেতে পারে, যে ইলেকশন করানো মানে হিংসার লাইসেন্স নয়। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে হিংসার লাইসেন্সটা পার্মানেন্ট হয়ে গেছে, যখনই ইলেকশন আসছে তখনই মানুষ তখন খুন। এইবার হচ্ছে যে এই জায়গার যেখানে ঘটনাটা ঘটলো, এইবার আসি আমরা এনএসজি, সিবিআই ওখানে খবর পেয়েছে যে একটা কিছু ওখানে আছে, তারা গিয়ে সেটা পাওয়ার পরে আরও তারা বুঝতে পারছে যে এখানে এক্সপ্লোসিভ থাকতে পারে। তাহলে এই কাজটা কারা করবে? এই কাজটা সিবিআইয়েরও, তাদেরও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেখান থেকে আসতে পারে। কিন্তু এখন এটাতে ওভার দি ইয়ার্স এনএসজির এক্সপার্টিজ অনেক বেশি, এবং কালকে ওই যে রোবটটা দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রী মিসেস বিশ্বাসকে বললাম, দেখো এ তো ইসরায়েলের কাজ, মানে ওই রিপোর্টটা আমাদের দেশে তৈরি হয়নি, ওই রিপোর্টটা ইসরায়েল থেকে তৈরি হয়েছে। আমরা তো অনেক জিনিস ইসরায়েল থেকে নিচ্ছি, ওরা দে আর নাম্বার ওয়ান ইন দিস ম্যাটার। তো এনটিভি ইউনো হোয়াট হ্যাপেন্ড, তারা ওখানে গিয়ে এত দূর ফ্লাই করে গিয়ে বার করে নিয়ে আসলো তাদের লোককে। তো আমি বলি কি যে ওইখানে এনএসজির যাওয়াটা খুব স্পন্টেনিয়াস, যেহেতু ওই এটা নিয়ম কি, যখন কোনো সেন্ট্রাল এজেন্সি কোনো একটা তদন্ত করে বা কিছু করে, তখন যদি মনে হয় যে এখানে এক্সপ্লোসিভ বা অমুক তমুক, আর এই বর্ডারের কাছাকাছি, এও তো হতে পারে যে টেরোরিস্টদের ব্যাপারটাও হতে পারে। তো ওখানে গিয়ে কোন জায়গা থেকে কে ফায়ারিং আরম্ভ করবে কে না করবে কিছু ঠিক ঠিকানা নাই রে বাবা। কেন আমরা তো মানে সিবিআই ইটসেলফ ইজ কোনো বন্দুকওয়ালা না, তারা বন্দুকওয়ালা, তাদের পক্ষে এই সমস্ত ঠেকানো হ্যান্ডেল করা অসম্ভব হবে। তো সেই জন্যে খুব স্বাভাবিকভাবেই তারা এখন যেখানে এই ব্যাপারে যেটা সবচেয়ে ভালো বা বেস্ট এজেন্সি, তাদেরই সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হচ্ছে এনএসজি, তারা তাদেরকে রিকুইজিশন বলা হয়, লিখিতভাবে দিতে হয়। তো তখন তারা গিয়েছে, এই যখন তারা চলে যাবে তখন কিন্তু তোমার কোনো কিছু বলার নাই, তখন এনএসজি যা করবে, যা কিছু করবে তারা করবে, সেখানে তুমি কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। না পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট, না অন্য কোনো এজেন্সি, না পারবে স্টেট গভর্নমেন্ট, কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। কিন্তু এখানে তো এও হতে পারত, যদি কেউ ওই ওয়েপন্স নিয়ে ওখানে বা অন্য কোথাও ওয়েপন্স আছে, দেয়ার কুড হ্যাভ বিন, সেটা তো একটা মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হয়ে যেতে পারতো। তো কী হতে পারতো সেটা তো কেউ বলতে পারে না। অতএব সেইটাকে যাতে সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, তারা কিন্তু এনএসজি যে ওখানে গিয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, শুধু খালি এক্সপ্লোসিভ তারা দেখবে না, যদি কিছু অ্যাকশন করতে হয়, কোনো গুলি করতে হয়, কাউকে অ্যারেস্ট করতে হয়, তাহলে এমনকি যদি মানে এতেও নামতে হয়, জলেও নামতে হয়, সম্পূর্ণভাবে তারা তৈরি হয়ে গিয়েছে। তো এনিথিং কুড হ্যাভ হ্যাপেন্ড, মানে ওখানে যা কিছু হতে পারত তার মোকাবিলা তারা করতে পারত। কিন্তু যেদিন ওই ইডি যেখানে গিয়েছিল, শুধু সিআরপিএফের লোক নিয়ে গেছে, তাদের এই ধরনের এক্সপার্টিস তাদের নেই। এবং ফলে হচ্ছে কি, এখন তো আর চান্স নেওয়া যাবে না, একবার মারধর খেয়েছে, মানে ওইটা তদন্ত করতে গিয়ে, রেড করতে গিয়ে, ওই খানের বাড়িতে গিয়ে, শাহজাহানের বাড়িতে গিয়ে করতে গিয়ে তো ওই ঘটনাটা ঘটলো। অর্থাৎ ওটাকে একটু এর মধ্যে নিতে হবে যে ওই ঘটনার পরে যে কোনো সেন্ট্রাল এজেন্সি যারা কোনো তদন্ত করবে তারা কোনো চান্স নেবে না। অর্থাৎ এটা খুবই স্বাভাবিক। নেক্সট কোয়েশ্চেন। এই যে এত এক্সপ্লোজার বা এই যে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, যেখানে বিদেশি আগ্নেয়াস্ত্র আছে এবং একদম নির্দিষ্টভাবে, স্যার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওই আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে কিন্তু সরকারি পুলিশ মানে রাজ্য পুলিশের অস্ত্রও পাওয়া গেছে। এটা কিন্তু একটা বড় বিষয়, যে সেখানে কি করে মজুত রইল, এই যে মাটির ভিতর থেকে যা যা বার করা হয়েছে সেখানে রাজ্য সরকারের পুলিশের। এবার বলি কি, যে এই লোকটা ওখানকার, কিন্তু সে ওরে গব্বর বলেও কেউ বলতো, একটা নাম ছিল ওর গব্বর সিং। তাহলে সে এমনই তার প্রভাব, যেরম টাকা তেমনি আমার ভাই বালু,
কেন আমি তো ওদের সবারই, যেহেতু মমতা আমারে উপেন্দা, সেজন্য আমি সবার উপেন্দা, আমার বড় হোক আর ছোটো হোক যাই হোক। তো সে তাকে কি করেছে, ওখানকার মাতব্বর করেছে, এলো শুরু হলো। তারপরে তাকে কি করেছে, প্রথম ওই লোকাল যে সমস্ত প্রধান টধান হয় অমুক তমুক করা, তারপরে তাকে নিয়ে গেছে জেলা পরিষদে, জেলা পরিষদের আবার মৎস্য দপ্তরে, যেটাতে এইসব কারবার। এমনকি সে এও নিজে বলেছে স্টেটমেন্ট দিয়ে যে ওখানকার কে বিধান কে এমএলএ হবে তাও সে ঠিক করে দেয়। এখানেই প্রশ্ন ওপেন কি তার টাকাটা শুধু যে এইখানে না, বিদেশেও টাকা গিয়েছে, তার মানে কি তার পরিধি অনেক বিস্তৃত পরিবারে। অতএব এই যে অস্ত্র সে বিদেশ থেকে জোগাড় করেছে, বা দেশের যারা এজেন্ট তাদের থেকে জোগাড় করতে পারে, এতগুলো সবই আমরা অ্যান্টিসিপেট করতে পারি না, মানে আমরা চিন্তা করতে পারি যে কি হতে পারে, আমরা তো গিয়ে দেখিনি, বা ওরাও বা ওই ইন্টারোগেট করবে, এবং তো অনেক কিছু আছে। যে তাহলে এইটা বিদেশ থেকেও আনতে পারে, বা বিদেশের কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে তারা একটু টেরোরিস্টটা কী করে, কিন্তু সামান্য একটু তাদের কাজ যদি হয় তারা সব দিয়ে সেইখান থেকে তারা দিয়ে দেয়, সেটাও হতে পারে। অথবা আমি আর একটা কি, যে এক্সপ্লোসিভটা পাওয়া গেল শেষ পর্যন্ত, সেটা কিন্তু একটা বিরাট যে একটা এক্সপ্লোসিভ পুরো সন্দেশখালি উড়ে যাবে সেটা কিন্তু নয়, কিছুটা তো ড্যামেজ হবে, মানে 10টা বাড়ি ড্যামেজ হবে অমুক তমুক, কিন্তু পুরোটা না। এই নয়টা কি এন্টায়ার সন্দেশখালি আগুন ধরে গেল সেরকম তো নয়। তাহলে কিন্তু ওই রিভলভারগুলো, কার্তুজগুলো, সেটা তাহলে এটাতেও ব্যবহার হতে পারত, এই ইলেকশনও ব্যবহার হতে পারত, সেজন্যে হতো। অথবা ওই লোকটা এইরকম ধরনের অস্ত্র, কেন কোনো মহিলা দেখছি আমি বলছে যে ওর হাতে ওরকম বন্দুকও আমরা দেখেছি, ওর হাতে বিভিন্ন সময় ওরকম বন্দুকও হাতে নিয়ে ও ঘুরেছে। স্যার এখানেই প্রশ্ন, এই যে শেখ শাহজাহান তার এই ধরনের বারবারন্ত বা এত আধিপত্যটা কিভাবে হলো, এবং শুধু তাই নয়, এই যে এক্সপ্লোজার বাইরে থেকে আনা, বা এই যে আপনি বললেন বিদেশ থেকেও আনতে পারে, এই যে আনছে, একটা টেররিজম বা একটা রাষ্ট্র বিরোধী রাষ্ট্রদ্রোহিতার বিষয় তো ঘটতে পারে। তাহলে এটা তো রাজ্যের ক্ষতি হবে। সরকারের কাছে কোনো তথ্য নেই, সরকারের কাছে কোনো তথ্য, নাম করব না, একটি চ্যানেলে অনেক লোকজন সেখানে ডাকা হয়, সেখানে মাঝে মধ্যে আমাকে ডাকে, আমি সেটা আর আমি একটু তাকে স্নেহ করি বলে আমি না করতে পারি না, যেন তো বাড়ি থেকে বেরোয়নি, সাধারণত তোমরাই এখানে আসো। তো আমি তখন বললাম কি, দেখো এই ব্যাপারটা কি হয়েছে, যে দেখুন এই যে এরা একজন বলল, এই পার্টির একটা বিশেষ পার্টির লোকেরা বলল, মানে ক্ষমতাসীন পার্টির লোকেরা, তারা একজন বলল কি, আমাদের যারা সবচেয়ে ভালো ওয়ার্কার, যারা আমাদের জেম, তাদের বিরুদ্ধে সিবিআই কেস। বলে কে? অনুব্রত 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বালু, 3 নম্বরে। তখন আমি মনে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম, এবং এইটাতেও কিন্তু মুখ্যমন্ত্রী এদেরকে সবাইকে বলেছে বালু হচ্ছে সবচেয়ে ভালো ছেলে, ভালো, এবং কিছু করে নাই। এই কেষ্ট, ও কী করেছে, কেষ্ট ভালো ছেলে, বীরের মতন তাকে নিয়ে আচ্ছা বীরের মতো তাকে, এই যখন হয়ে যাবে, কে বলে বেল হয়ে যাবে, তখন বীরের মতো তাকে নিয়ে আসবো। আচ্ছা সে কেমন বীর, কেমন কি, এটা একটা বাচ্চা ছেলেও এখন বা মেয়ে পশ্চিমবঙ্গের সবাই জানে যে বীরভূমের কেষ্ট কি, এখন যিনি এখানে আছে, কত হাজার কোটি টাকা তার আছে হিসাব নাই। 1 নম্বর, এই লোকটার কত হাজার কোটি আছে হিসাব নাই, আর বালু কত হাজার করে হিসাব নাই। তো এই হচ্ছে সোনার টুকরো ছেলেরা, সোনার টুকরো ভাই, তাই তো? সোনার টুকরো ছেলে বলা যাবে না, সোনার টুকরো ভাই বলতে হবে। তো তাহলে ওরা নিজেরাই বলে ফেললো, মানে এই কথা বললো, এরাই আমাদের বেস্ট ওয়ার্কার। তো বেস্ট ওয়ার্কার কারা তোমরা? এই কয়জন, যে আমি খালি 3 জনে যদি আমি ছেড়ে দিলাম পার্থর ব্যাপারটা, তার ভালোবাসা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, পয়সা কৈটলিও একই জায়গায় রেখে দিয়েছে সুন্দর মতো, যাতে কেউ যে কোনো রেট করলেই সব পাওয়া যাবে। ও এইরকম ধরনের মাফিয়া না, পার্থ ইজ নট এ মাফিয়া, কিন্তু করাপশনের মধ্যে আছে, সেই পার্টটা তো
আলাদা পার্ট, আর এরা হচ্ছে রিয়াল মাফিয়া। রাজ্যের কাছে কোনো তথ্য নেই, কি করে মুখ্যমন্ত্রী কি করে এই ধরনের কথা বলেন? এইবারে একটা প্রশ্ন আসছে, এর জন্য কে দায়ী? অবশ্যই এটাই মূলত প্রশ্ন তো, যে এই যে জিনিসটা ধরা টরা পড়লো, যা যা হলো ওখানে, আর অন্য জিনিসটা মিক্স আপ করা যাবে না, কিন্তু টোটালি মানে বাদও দেওয়া যাবে না। মানে এই জিনিসটা যে ঘটনা ঘটলো অন্যটার সাথে কোনো সম্পর্ক নাই এটা তো বলা যাচ্ছে না, সে একই লোক ইনভলভ হচ্ছে না, কিন্তু কে দায়ী হবে? যখন এইবার আমার একটু এই আমাদের ইলেকশন কমিশনের উপরে আমি সন্তুষ্ট না। এই জিনিসটা একটু এখনও ভারতবর্ষে আমার মনে হয় অনেক স্কোপ আছে ইলেকশন কমিশনকে আরও সক্রিয় করতে। এই কথা বলে আমি এটা আমি জেনারেলি একটা আমি ভূমিকার মতো বললাম। তাহলে তোমরা মিটিং করে বলেছো যে এই পুলিশ অফিসার যে ওসি, যে লোকাল থানা, তারপরে যেখানে যে এসপি, সেখানকার ডিআইজি, তারপরে ডিজি এবং ডিএম, এরা দায়িত্বে থাকবে, এবং এদের দায়িত্ব হচ্ছে এই এখন যারা দুর্বৃত্ত আছে তাদেরকে অ্যারেস্ট করা, সব কিছু করা। এইটা যদি কিছু হয় তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেবো, তাদের পানিশমেন্ট হবে। অনেক কিছু তারা বলেছে, গপ্প করেছে, তারা আমি গপ্প বলবো। তাহলে তুমি যখন এদেরকে এই দায়িত্ব দিয়েছো, সেটা যদি ঠিকমতো দায়িত্ব তারা পালন না করে থাকে, তার মানে কোনো ইন্টেলিজেন্স তারা দেখে নাই, তারা ভালো করে খবর নেয়নি, এবং সন্দেশখালিতে এই ঘটনা ঘটেছে, সেখানে আরও বেশি মন দিতে হতো, তাহলে আমি বলবো কি ফেলিয়ার তো হয়ে গেল। তাহলে সেই যে এই যে ঘটনা ঘটে গেল, তার দায় কে নেবে? এক নম্বর দায় নিতে হবে কেন? যদি আমি লিডার হই, এখানে লিডারটাকে সেন্ট্রাল ইলেকশন কমিশন, তার ডিরেকশানে হচ্ছে, তাই তো? পুরো ইলেকশনটা তার ডাইরেকশানে হচ্ছে, তাহলে তার ডাইরেকশান ঠিক মতো করে মানা হয়নি। কিন্তু যখন হয়নি তখন অ্যাজ এ লিডার হিসেবে তাকে নিতে হবে। যেরকম আমরা যে কোনো, আমি কিছু 4 বছর আর্মির মধ্যেও ছিলাম, এবং সেটা বলি, সেটা গেরিলা ডিভিশনের আমি ব্রিগেডিয়ার ছিলাম, সেটা প্রকাশ করা যাবে না। যাই হোক, তখন যদি কিছু ঘটনা ঘটে, তাহলে যিনি কমান্ডার তিনি কি বলেন? যদি জিতে আসা হয় তাহলে বলে মাই বয়েজ হ্যাভ ডান ইট, আর যদি হেরে যায় তাহলে বলবে আই এম রেসপন্সিবল। এটা নিয়ম। তাহলে আমি প্রথম দায়ী করব ইলেকশন কমিশনকে, দ্বিতীয়বার দায়ী করব মুখ্যমন্ত্রী, তৃতীয় হচ্ছে ডিজি, তারপরে ডাউন দ্য লাইন এই কে বলে যে ওখানকার যারা অফিসার, যারা ওসি, তারপরে যে ডিস্ট্রিক্টের হচ্ছে এসপি বা ডিআইজি, এবং যে ডিএম আছে তারা দায়ী হবে। এই পুরো লোকদেরকে তোমাকে দায়ী করতে হবে, কিন্তু প্রধান দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশন এবং মুখ্যমন্ত্রীর। যেহেতু এই যে পুলিশ, কেননা এই আমাদের দেশে এই ইলেকশন হয় যেহেতু ল অ্যান্ড অর্ডারের এই রাজ্যের, কিন্তু আবার কন্ট্রোলটা অনেকটা চলে যায় হচ্ছে ইলেকশন কমিশনের কাছে। অতএব যদি রাজ্যের এই ল অ্যান্ড অর্ডার যদি ফেল করে যায়, এখানে ফেল করে গেছে, ল অ্যান্ড অর্ডার মানে তো পুলিশের কাজ, তাহলে এই দায়িত্বটা তো সে যিনি পুলিশ মন্ত্রী তার তো নিতে হবে। তো এখানে তো মুখ্যমন্ত্রী নিতে হবে দায়িত্ব, অন্যকে দায়িত্ব ফেললে তো হবে না। যখন ঘটনা ঘটে যায়, একটা কিছু হয়ে গেল, এটা তো একটা ফেইলার। কিন্তু যেখানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন যে নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন এবং বলছেন যে এই যে এনএসজি, এই যে যা যা ঘটনা ঘটছে, ইলেকশন নির্বাচন চলছে, তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকারের ভাবমূর্তিটা নষ্ট করার জন্য। এটা সম্পূর্ণ ইলেকশনের কথাবার্তা, এর মধ্যে কোনো যুক্তি নাই, তারাও জানে এর কোনো যুক্তি নাই। এবং ওই যে ওদের স্পোক্স
পার্সন, সে একবার এরকম বলছে আর একবার এরকম বলছে। ইলেকশন চলাকালীন এও তো নিজে বলছে যে হ্যাঁ একটা কিছু ঘটনা ঘটে গেছে। বক্তব্য স্যার, ইলেকশন চলাকালীন এই যে যারা কেন্দ্রীয় এজেন্সি আছে তারা তাদের মতন কি কাজ করতে পারে না? তারা হচ্ছে ওই স্টেট পুলিশ যা বলবে সেইখানে যেতে হবে তাদের, সেইখানে কোন কোন জায়গায় কোনটা যাবে। যেসব তদন্ত চলছে বা মামলা চলছে সেগুলো তো তদন্তগুলো চলছে, তো সিবিআই বা যে ধরনের সিবিআই তো গেছে তদন্ত করতে সন্দেশখালীর ম্যাটারটা নিয়ে, এটা তো উল্টো উল্টো। তার সাথে কি ইলেকশন কমিশন বা ইলেকশনের একটা কথা আছে, ওই তদন্তের ওই জাজমেন্টে কি আছে, এর সব সহযোগিতা করতে হবে স্টেট পুলিশকে, যখন যেটা সহযোগিতার দরকার হয় তাই করতে হবে। ওটা অবান্তর কথাবার্তা এবং সম্পূর্ণ মিথ্যা কথাবার্তা। আমি আরও কঠিন শব্দ দিয়ে বলবো, এটা একটা মানে লঘুকরণ করা, মানে যে কোনো বাচ্চাও বুঝতে পারে যে এটা একটা ওনাদের রাজনৈতিকভাবে কথাটা বলার। ওটা একটা আরও কথা হচ্ছে যে ওনার পার্টি টাটির দু একজন যদি কথা বলতো তাহলেও হতো, কিন্তু উনি নিজে বলাটা একেবারে সম্পূর্ণ অবান্তর কথাবার্তা। উপেন স্যার, এই যে এইভাবে শেখ শাহজাহানদের একটা যোগসূত্র দেখা যাচ্ছে, যেখানে আগ্নেয়াস্ত্র আসছে, একটা টেররিজমের বিষয়, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি এই রাজ্য থেকে কিন্তু টেররিস্টকে ধরা হলো, তারা এখানে ঘাঁটি বেঁধেছিল, মানে অন্য স্টেটে বিস্ফোরণ এখান থেকে ধরা হলো। এই যে বাংলা একটা কোথাও যেন একটা টেররিস্টদের ঘাঁটি হয়ে যাচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে, কতটা সুরক্ষিত বাংলা 11 বছর ধরে? কি বলি, আমরা বাংলাতে কেউ সুরক্ষিত নই। তার একটু কারণ আছে, আমাদের বর্ডার খুব কাছাকাছি। দ্বিতীয় যে ঘটনা বলি আমরা দেখি না, যেভাবে বললাম যে যে ধরনের হিংসা রাজ্য, আমি কথাটা বললাম যে হিংসা রাজ্য আমরা তৈরি করেছি। একটা হিংসার রাজ্যের মধ্যে কি হয়, মানে হিংসা হলে হয় কি, তার মধ্যে হিংসা যখন হবে তখনই একটা লোকের মধ্যে হিংসা হয় না, মানে এই একটা থেকে আরেকজনের মধ্যে চলে যায়। মানে আমি যদি কাউকে 10টা লোককে গুলি করি, তাহলে আমি অন্য লোক আরও 20টা লোককে গুলি করবে। তো এমনই একটা হিংসার আবর্তের মধ্যে আমরা পড়ে আছি। এই হিংসার মধ্যে বললাম যে হিংসা রাজের মধ্যে, যেটা অন্য কোনো রাজ্যের মধ্যে নেই, সেখানে তো কেউ সেফ থাকতে পারে না। এবং আমাদের আরও যেরকম আপনি বললেন যে আগে ওই ঘটনা ঘটেছে এরকম, এবং ওই শেখ শাহজাহানের সাথে যে বাংলাদেশের যে সমস্ত উগ্রপন্থী লোক আছে তার যোগাযোগ নেই, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ও গিয়েছে ওখানে, আগেও সেইটা রয়েছে, এবং তার ওই টাকা পয়সা, এমনকি বিদেশেও টাকা পয়সা পাঠিয়েছে। এখন এটা তদন্তেতে বেরোবে যে কিভাবে এই জিনিসটা, ওই অস্ত্রপাতিগুলো এখানে আনা হয়েছিল এবং তার ব্যবহার ও হয়তো আগেও করে থাকবে। কিছু খুন খারাপি তো এরা করতেই হয়, যারা মাফিয়া কাজ করে, যারা ডন হয় তাদেরকে, ও তো সেরকমই, ওরকম ডন বলা হয়, এবং সেখানে একজনকে বলবে তুই এটা করেছিস, তখন তাকে গুলি করে মারো। অতএব এই যে হিংসার ব্যাপারটা, এই হিংসা বিশেষ করে হচ্ছে এই সন্দেশখালী, যেখানে গণধর্ষণ হয়েছে এবং যৌন নির্যাতন হয়েছে, জমি দখল হয়েছে, সরকারি অনুদান আত্মসাৎ করা হয়েছে, মানে যত রকমের ক্রাইম সেখানে মানে করা হয়েছে। এবং পুলিশ এবং প্রশাসন তাদেরকে উল্টো, মানে যখনই কেউ কেস করতে গিয়েছে তারা বলছে তাদের সঙ্গে তোমরা কম্প্রোমাইজ করে নাও। প্রশ্নটা এই জায়গায়, সরকারের ভূমিকা বা প্রশাসনের ভূমিকা এই ধরনের কেন? তাহলে সরকার আর পার্টি এক হয়ে গেছে। সরকার, পার্টি, এবং ওখানে যে আর অন্য, আচ্ছা আর একটা কথা, সেখানে অন্য কোনো পার্টির লোকেরা ইনভলভ না কেন? আমাকে এই কথার প্রশ্ন উত্তর দিতে হয় যে সে গণধর্ষণই হোক বা যৌন নিপীড়নই হোক বা ওই মানে জমি জমা জোর করে দখল করে নেওয়া হোক বা 100 দিনের কাজের টাকা, মানে কাজ করিয়ে টাকাটা না দিয়ে দেওয়া, আরও তারপরে ওই ঘরবাড়ি তৈরি করার যে টাকাটা সেটাও না নেওয়া, তো কেন একটা পার্টির তারাই এখানে অভিযুক্ত কেন? তার কারণ তারা ক্ষমতায় আছে বলেই কোনো কাজ করতে পারছে। তারা দুর্বৃত্ত হচ্ছে, যদি ক্ষমতা না আসে তাহলে তো সে
তার তার দুর্বৃত্তগিরি করতে পারে না, তাহলে দায়িত্ব কার? আপনারাই তাকে বরং এই যে ওখানকার ডন তাকে মুখ্যমন্ত্রী নিজেই এমনকি নিজেই তাকে সমর্থন করেছেন। আমি এর কথাটা বললাম না, বিধানসভায় দাঁড়িয়ে, সেটা যেহেতু বিধানসভায় যা কিছু উনি বলে বেরিয়ে যেতে পারেন, কিন্তু কথাটা তো হচ্ছে কাগজে তো তাই বেরিয়েছে, আমরা তো দেখলাম। তাকে সমর্থন করা হয়েছে। বালু, আচ্ছা এ কিন্তু বালুর তৈরি, বালু একে তৈরি করেছে, ছোটোখাটো ছিল, সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠেছে। কিন্তু যদি মুখ্যমন্ত্রীর সমর্থন না থাকে তাহলে বালু কী করবে? এবং সেটা ওনার যে সমর্থন আছে সেটা উনি নিজেই বলেছেন। অতএব দায়িত্ব তো এই সরকারকে নিতে হবে, এখান থেকে তো সরলে হবে না। আপনি মুখে বললেন কি কেস করতে গেলেন, এখন সিবিআইয়ের কেসের যাতে না হয়, সিবিআই ইনভেস্টিগেশন না করে, তার জন্য আবার আপনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন। যাই যান, কিন্তু দায়িত্ব তো নিতে হবে। আর এই দায়িত্বটা কার কাছে আছে? এইবার যদি আমি প্রশ্ন করি যে এই দায়িত্বটা, আমি বলছি উপেন বিশ্বাস, দায়িত্বটা কার কাছে আছে? টু দ্য পিপল, মানুষের কাছে আপনার দায়িত্ব। যে কোনো, আপনি প্রাইম মিনিস্টার হন, আপনি সেও একটা পাবলিক সার্ভেন্ট, জনপ্রতিনিধি, তার কাছে আবার যে ইলেকশনের সময় তার তো ভোট ভিক্ষা করতে হয় আপনার। অতএব অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পিপল, মানুষের কাছে আপনি দায়বদ্ধ। অতএব আপনাকে সব সময় সিজার সোয়াইপের মতো থাকতে হবে, সেখানে আপনি উল্টোপাল্টা কথা বলতে পারবেন না। আর একটা দুর্বৃত্তকে আপনি সমর্থন করতে পারবেন না, কেন আপনিও তো আমার সবারই, আপনি মুখ্যমন্ত্রী। ওই যে অপোজিশন আছে তাকেও রক্ষা করতে হবে আপনাকে, আপনার লক্ষ্যও রক্ষা করতে হবে। অতএব এমনই একটা নৈরাজ্যের পর্যায়ে আমরা এখানে পৌঁছে গেছি যে আমরা কেউই এখানে আমরা নিরাপদ নই। শেষ একদম প্রশ্ন, আমরা যা সন্ত্রাস দেখছি, এই শেখ শাহজাহান, আরাবুল, অনুব্রত এবং একাধিক আরও নাম আছে, শওকত মোল্লা, মুখ্যমন্ত্রী নিজেও ওই শওকত মোল্লার কথা বলেছিলেন। আমি আর এই প্রসঙ্গে যাচ্ছি না, এই সন্ত্রাস প্রসঙ্গে যাচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বেকারত্ব এবং চাকরি, যেটা মূলত যে কারণে এসএসসি যে দুর্নীতি হয়েছে, যে কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে, এবং 26,000 চাকরি বাতিল হলো, যারা যোগ্য অযোগ্য সবারই একসাথে চাকরি গেল। এই যে বিষয়গুলো, এটা তো আরেকটা ভয়ঙ্কর দিক রাজ্যের, যেখানে এত বেকারত্ব, যেখানে প্রত্যেক বছর ছাত্ররা বেরোচ্ছে, চাকরি নেই, উপরন্তু চাকরি চলে যাচ্ছে, এবং অযোগ্যরা চাকরি পাচ্ছে টাকা দিয়ে। এই কি পরিস্থিতি? আচ্ছা, আপনারা ভুলে গেছেন যে রঞ্জন সৎ বলে আমি একটা কাহিনী লিখেছিলাম, এবং সেখানে একটা মস্ত বড় একটা গ্রাফিক্স করেছিলাম। সেখানে হচ্ছে মাকড়সার জাল দেখিয়েছিলাম যে এই কত জায়গায় হাজার হাজার এই কাজটা হয়েছে। যখন এখন দুর্নীতির কথাই আমরা আসছি, এবং এই নিয়োগ দুর্নীতি, তো সেটা তো ইনভেস্টিগেশনে কীভাবে করতে হবে সেই জিনিসটা তো আমি বলে দিয়েছিলাম। এমনকি একবার ব্যাখ্যা করতে হলো সিবিআই কী কাজ না করে টরে, তারপরের দিন আপনারা লিখলেন যে উপেন বিশ্বাস ক্লাস নিয়েছে, কোর্টের মধ্যে ক্লাস নিয়ে একদম ক্লাস নিয়েছে। যাই হোক, সেটা আপনাদের যাই আপনারা করে থাকেন, একটু হিউমারাসলি করেছেন। আমি নিজেও একটু বিব্রত হয়েছিলাম যে ভাই আবার কোর্ট সম্বন্ধে এটা লিখলো, আমি কন্টেম্পট আপনার আমার না পড়ে যাই। তো যাই হোক, আমি তখন বলেছিলাম কি যে এই যদি আপনি সব ইনভেস্টিগেশন করতে যান তাহলে 10 বছর লাগবে। তো এই যে এসএসসিওয়ালারা এটা সেটা আছে, এরা বলুক যে তাদের কত লোকে, তাদের তো সব কিছু রয়েছে, কাগজপত্র রয়েছে, প্রথম দিকে বেরোয় নাই যে কাগজই ওরা গায়েব করে দিয়েছে, মানে পেন ড্রাইভ বা যা কিছু ছিল, হার্ড ডিস্ক স্মার্ট ডিস্ক সব উল্টোপাল্টা করে দিয়েছে না, যে যা ওদের কাছে এই নাই, হার্ড ডিস্কটাই নাই। তো তুমি কী করে বলবে? আপনি নিজে হার্ড ডিস্ক দেখাতে পারেন না, সেই হার্ড ডিস্ককে সিজার করেছে, তার সবটা তো তারা সিজ করতে পারে নাই সিবিআই, কিছুটা যা কিছু রিট্রিভ করেছে তো সিবিআই, তার উপরে বেস করে বলছেন আপনি 5,000 লোক হচ্ছে যারা অযোগ্য তারা। তাহলে সেইটা কে দিল? তারা সেটা আপনারা দিতে পারেন নাই, সে তো ওখানে সিজার হয়েছে সেখান থেকে। এইবার তথ্যটাও সিবিআই দিয়েছে, এসএসসির তরফ থেকে না, এসএসসির তরফ থেকে না। এইবার হচ্ছে যে আপনি
তাহলে জানেনই না যে কে এখন আর যারা আপনি ও কিন্তু ধরা খেয়ে গেছে কালকে, যে আর যারা এর মধ্যে কি কেউ অযোগ্য নয় বলে তা কিছু বলতে পারবো না। তার মানেটা কি যে এ যোগ্যই বা কে অযোগ্যই বা কে আপনি তা জানেন না। তাহলে আমি কিভাবে বিচার করব? আমি তো ইনভেস্টিগেশন করি, সেখানে দেখা যাচ্ছে কি যে অনেক দুর্নীতি আপনি করেছেন। এইটা এই এই যে পদ্ধতিটা মানে চাকরি যাতে এই পরীক্ষার জন্য যা যা করা উচিত না করে আপনি কিছু অপরাধ করে ফেলেছেন। প্রায় 17-18টা পয়েন্ট সেখানে রয়েছে যে কতগুলো কাজ আপনি বেআইনি কাজ করেছেন। তাহলে আপনি নিজেও বলতে পারেন না যে এর মধ্যে কজন সঠিক আছে কজন অঠিক আছে, আপনি নিজেও বলতে পারেন না। তা আপনি যদি না বলতে পারেন আর যদি দেখা যায় যে আপনি যে কাজটা করেছেন সেটা সম্পূর্ণ দুর্নীতিপরায়ণ কাজ, তাহলে তো আপনার পুরো জিনিসটাই পড়ে গেল। তাহলে কোন মুখে আপনি বলেন যে কেন পুরোটা বাতিল করা হলো? তারা কি করবে? আর একটা ডিভিশন বেঞ্চ যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারেই তারা এই বিচারটা করছে, তাদের আফটার অল দেখুন আমাদের এই যে গণতন্ত্রের মধ্যে যে একমাত্র এখন ভরসা সবাই দেখুন, যে কোনো সময় যখন এই পিলারের হয় যে সবচেয়ে পিলারের উপরে কে আছে, তখন কি লেজিসলেচার কোর্ট তলে গেছে, কারণ তার মধ্যে অনেক করাপশন আছে। কিন্তু আমাদের এই জুডিশিয়ারির উপরে মানে নির্ভর করে আমরা ভারতবর্ষে আজকে মাথা তুলে দাঁড়িয়ে আছি। যদি আপনি জুডিশিয়ারি যদি আক্রমণ আপনি করেন, জুডিশিয়ারকে না মানেন। আর একটা কথা বলি, যখন কোনো বিচারক বিচারের চেয়ারে বসে তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসই হন আর নিচের একজন তলাকার একজন জাজ হন, অর্ডার যখন দেবে আপনি সেই অর্ডারে সন্তুষ্ট না হতে পারেন, কিন্তু আপনি বলতে পারবেন না যে এই অর্ডার আপনি মানি না। মুখ্যমন্ত্রী তিনি বলছেন ওইটাই তো উনি ভুল কাজ করছেন, উনি একবারে অত্যধিক ভুল কাজ করছেন। এটা বলাটা ঠিক না, অন্যায়। এবং ওইটা বলা মানে কি, আপনি যদি বলেন যে আমি বিচার ব্যবস্থাকে এইখানকার এই যে হাইকোর্ট আমি মানি না, তাহলে কনস্টিটিউশন মানছেন না। তাহলে কনস্টিটিউশন না মানলে ভারতবর্ষে কোথায় থাকলো? ভারতবর্ষ থাকে যদি এখানে কি বলছে। আর একটা কথাটা আমার মনে দেখুন, এই কথাটা আপনারা যদি ভালো করে দেখুন যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved বাংলায় করব পরে কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভারেন সোশ্যালিস্ট রিপাবলিক, জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। আচ্ছা, আমি যদি জাস্টিস না পাই মনে হয় আমি কার কাছে যাব? আমি যাব জুডিশিয়ারির কাছে যাব। তাহলে জুডিশিয়ারি এখন প্রায় 30 পাতা তো খালি জুডিশিয়ারিদের নিয়েই, তারাই হচ্ছে আমাদের কনস্টিটিউশনটাকে ব্যাখ্যা করবে, আইনকে ব্যাখ্যা করবে যে কোন আইন আবার বেআইনি তারা ব্যাখ্যা করবে। আপনি যদি তাই না মানেন, যদি জুডিশিয়ারি না মানেন, তাহলে কিন্তু আপনি কনস্টিটিউশন মানছেন না। আর কনস্টিটিউশন যদি না মেনে থাকেন, তাহলে আপনার কি অধিকার আছে মুখ্যমন্ত্রী থাকার? আপনি নিজেই বলুন। ধরেন যদি আপনি ওই কথাটা না বলে আর একজন বিপক্ষের লোকেরা বলতো, তাহলে সঙ্গে সঙ্গে আপনি তার বিরুদ্ধে কেস করতেন। এমনিতে কথায় কথায় কেস হয়ে যায় 50টা 30টা 15টা 20টা। যদি একবার যদি আপনি এই পার্টিতে এই তৃণমূল পার্টিতে থাকলেন, নো কেস, তৃণমূল থেকে বেরোলেন, মুকুলের 30টা কেস, আবার যখন ফিরে আসলো নো কেস। আবার অর্জুন যখন ইয়েতে ছিল না, যখন তৃণমূলে ছিল নো কেস, বিজেপিতে গেল অনেক কেস, ফিরে আসলো নো কেস, আবার ওখানে গিয়েছে আরও কেস। মানে কি মানে তাহলে সেটা তো আইনের ব্যাপার। কেস মানে আইন, রুল অফ লয়ের ব্যাপার আছে, তাহলে কি হচ্ছে, এমনই একটি ব্যবস্থা হয়েছে যেখানে আইনের শাসন নেই। সেই জন্যেই ওই পোস্ট পোল ভায়োলেন্সের সময় এনএসআরসি যে রিপোর্ট দিয়েছিল সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই, রুলার্স ল আছে। এবং এই
স্টেট গভর্নমেন্টের যে উকিল তারা বলছিল এটা ডিলিট করা হোক, কিন্তু সেটা ডিলিট করা হয়নি, আমার কাছে রয়েছে এখনও। না, এটা আমরা ডিলিট করব না, এটা আমরা এখান থেকে কেটে দেবো না, যা ওরা বলেছে ঠিক বলেছে। বাংলার যুব সমাজের কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে যুব সমাজ? আই এম সরি, বয়েজ অ্যান্ড গার্লস, উপেন বিশ্বাস তার জীবনের শেষ প্রান্তে, আমি তোমাদের কোনো আলো দেখাতে পাচ্ছি না, এবং সেই জন্য সব ছেলেমেয়েরা, ভালো ভালো ছেলেমেয়েরা সব চলে যাচ্ছে এখান থেকে। আমি তো জানি বহু ছেলেমেয়ে তারা থাকেনি, এমনকি আজও মনে আছে সেই মেয়েটি যে প্রশ্ন করেছিল, সে ভয়তে বিদেশে চলে গেল, মাওবাদী বলা হয়েছিল। আই এম সরি, উই আর ইন এ ভেরি স্টেট যেখানে আমার কনস্টিটিউশনকেই চ্যালেঞ্জ করা হয়েছে, সেখানে আমার কিছু বলার নাই, দুঃখ লাগে। কিন্তু এটাও তো ঠিক যে জবাব তো আপনাকেই দিতে হবে, আজকে না হয় কাল। আপনি যা কিছু বলে যাচ্ছেন, এমন এমন ভাষা ব্যবহার করছেন, ওই ভাষা কি আমাদের ব্যবহার করা উচিত? ওই ভাষা কি একটা ক্লাস 8, ক্লাস 4, ক্লাস 5-এর ছেলেমেয়েদের বলা উচিত? আপনি নিজেই বলুন, নিজেকে নিজে বিচার করুন। আমি তো বলছি, আফটার অল আমি তাকে বোন বলতাম, ও আমাকে দাদা বলতো। আমি বলবো কি, আমার খুব দুঃখ লাগে, ও নিজেই কুড়োল মারছেন নিজের পায়ে, দুঃখ লাগে। অসংখ্য ধন্যবাদ উপেন স্যার, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।